হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো পর্বের শুরুতেই আমরা ছোট্ট সুইকার চিৎকার শুনি। সে বলে, অবশেষে আমরা আমেরিকায় চলে এসেছি। যা শুনে ওখানে থাকা সকলেই খুশিতে হই হুল্লোড় করতে থাকে। উকিও বলে তারা এজন্য খুশি না যে তারা আমেরিকায় চলে এসেছে, তাদের খুশির কারণ হচ্ছে দীর্ঘ সময় পর তারা মাংস খেতে পারবে। ওদের আনন্দের মুহূর্তেই ট্যারিসে থাকা মোস কিছু একটা দেখে যার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে শিপে থাকা সকলকে তীরে নজর দিতে বলে। সকলেই যখন তীরে নজর দেয় তখন তারা তীরে অসংখ্য মাত্রায় মূর্তি দেখতে পায়, যা দেখে মনে হচ্ছিল কেউ একজন ইচ্ছাকৃতভাবে মূর্তিগুলো ভেঙে এখানে ফেলে রেখেছে। আসাগিরি বলে, আমি তো ভাবতেও পারিনি এখানে পা রাখার আগেই আমাদের এরকম একটা দৃশ্য দেখতে হবে। এরকমটা হওয়া কি আদৌ সম্ভব যে আমাদের মতো এখানেও মানুষেরা জাগ্রত হয়েছে? তো আসাগিরির কথাটা এখানেই কাট হয়ে যায়, বাট তার এই কথাটা আপনারা নোট করেন, কারণ সামনে এমন কিছু রহস্য রিভিল হতে যাচ্ছে যা কেউ কল্পনাও করতে পারেনি। সেঙ্কু বলে, আমার ধারণা এখানে হাজারো বছর আগে বড় ধরনের কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার দরুন এখানকার অবস্থা এতটা বাজে। যা শুনে ইয়োই জিজ্ঞাসা করে, আমি তো এখানে পানি ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না, এখানে কার আসবে কোত্থেকে? এতে রিউসুই বলে, এই জায়গাটায় এক সময় গাড়ি ঘোড়ার বেশ সমাগম ছিল। কয়েক হাজারো বছর আগে আমি যখন এখানে এসেছিলাম তখন এখানে একটা বড় ব্রিজ ছিল, যা হয়তো এখন ভেঙে সমুদ্রে বিলীন হয়ে গেছে। এগুলো দেখে আনন্দিত ক্রু মেম্বারসদের ফেস মলিন হয়ে যায়, যা দেখে তাইজু জোশের সাথে বলে, আরে তোমরা চিন্তা করো না, একবার আমরা কর্ন পেয়ে যাই তারপর আমরা সকলকে পুনরায় আগের মতো করে ফেলবো। এতে সেঙ্কুও তার কথায় সায় দিয়ে বলে, হ্যাঁ এখন আমরাই বাঁচাবো এই দুনিয়ার 780 কোটি মানুষকে। পরের সিনে আমরা দেখি সকলেই আমেরিকার মাটিতে পা রাখে। নিকি বলে, তাহলে এটাই সেই জায়গা যেখানে আমার প্রিয় গায়িকা লিলিয়ান থাকতো। কোহাকু আবার আমেরিকা দেখে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, কারণ এটি দেখতেও খানিকটা জাপানের মতোই ছিল। ইউজুরিহা বলে, আসলে আমেরিকার সকল বড় বড় শহরগুলো ধ্বংস হয়ে গেছে, তাই এই জায়গাটি এরকম দেখাচ্ছে। সুইকা আবার সামনে কিছু একটা পড়া দেখে তা তুলে নেয় আর চেঁচিয়ে বলে, এত বড় পাইন কোন? যা শুনে সেঙ্কুও সামনে আগায় আর বলে, এটা একটা সেকুয়া যা এই গাছ থেকে এসেছে। গাছটি দেখে তো সকলেই চমকে যায়, কারণ তা 80 ফুট লম্বা ছিল। সিন শিফট হয়। রিউসুই বলে, আমরা এখন দুটি টিমে ভাগ হব, যার মধ্যে রিসোর্স টিম জাহাজেই থাকবে আর স্কাউট টিম বাহিরে যাবে কর্নের সন্ধানে। সুকাসা বলে, স্কাউট টিমের সাথে মেটাল টিমকেও পাঠানো হোক, বিপদ আপদ তো আর বলে কয়ে আসে না। অতঃপর তারা বোট নিয়ে ফিল্ড খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে যায়, যেখানে সুকাসা সহ শক্তিশালী মেম্বার্সরা ছোট বোটে ছিল আর সেঙ্কু সহ স্কাউটের বাকিরা কার টাইপ বোটে ছিল। সেঙ্কু বলে, আমি ভাবছি কর্নগুলো কি এখনো আগের মতোই আছে নাকি হাইব্রিডাইজ হয়ে গেছে। যাই হোক, আমরা এখন সান ফ্রান্সিসকোর সেক্রোমেন্টা রিভারে আছি, এখান থেকে আমরা এখন ক্যাপিটালে যাব। উকিও আবার স্মল টেলিস্কোপের সাহায্যে ওপরে দেখে বলে, সময় প্রায় শেষ হতে যাচ্ছে, সাথে ভুট্টার সিজনও। আমাদের যা করার খুব দ্রুত করতে হবে। চিন্তা করো না, এই হাজারো বছরে আমাদের পৃথিবীতে অনেক চেঞ্জেস এসেছে, যার দরুন পৃথিবীর অ্যাক্সেসও কিছুটা সরে গেছে, তাই ঋতু পরিবর্তনেও চেঞ্জেস লক্ষ্য করা যায়। আমার ধারণায় ঋতু পরিবর্তন হতে এখনো 9 দিন বাকি আছে, কিন্তু আমি চিন্তিত ওই ছোট ছোট ইকোলজিক্যাল চেঞ্জেস নিয়ে। এমনটা যেন না হয় যে আমাদের ওপর বড় কোনো পশু আক্রমণ করে দেয়। সুকাসা বলে, আমার তো বেশ মজা লাগবে যদি কোনো বড় পশু আমাদের ওপর আক্রমণ করে দেয়। এতে কোহাকুও সায় দিয়ে বলে, হ্যাঁ আমারও। আসাগিরি জানালা দিয়ে বাহিরে দেখছিলই তখনই সে কিছু একটা নোটিস করে ভয় পেয়ে যায়। সে দেখে বাহিরে কুমিরদের একটা বড় গ্রুপ তাদের দিকেই আসছে, যা দেখে গাড়িতে থাকা সকলেই ভয় পেয়ে যায়। কিন্তু তখনই সুকাসা তাদের বোটের স্পিড হাই করে কুমিরদের ওপর রাশ করে দেয়। সাথে কোহাকু আর ইয়োই তো কুমিরদের দেখে খাবার বলে চিৎকার করতে থাকে। সুকাসাও জোকার ফেস করে বলে, আমারও এই খাবারগুলো দেখে বেশ ভালো লাগছে। পর মুহূর্তেই দেখি সকলেই চেঁচিয়ে বলে, এরা হলো আমাদের মজাদার খাবার। এটা বলেই মেটাল টিমের সকলে পোজ মেরে কুমিরদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
কুমির বিলাই খেতে এসে নিজেরাই খাবার হয়ে গেলাম। পরের সিনে আমরা ফ্রাঙ্কোইসকে দেখি যে বিফ ফ্রাই করছিল। ফ্রাই শেষে ওগুলো দিয়ে সে বানিয়ে ফেলে মডার্ন যুগের বিফ বার্গার। সকলেই খুশি মনে বার্গার খেতে খেতে ফ্রাঙ্কোইসের প্রশংসা করতে থাকে। আমরা সুকাসাকে দেখি যে কুমিরের মাংসগুলো প্রসেস করছিল। তখনই সে কিছু একটা দেখে সেঙ্কুকে ডাকে আর বলে, আমি এই কুমিরের পেট থেকে অদ্ভুত কিছু একটা পেয়েছি। এটা বলেই সেঙ্কুর দিকে একটি রাউন্ড আইটেম ছুড়ে দেয় আর সেঙ্কুও তা হাতে নিয়ে অবাক হয়ে যায়, কারণ তার হাতে লেগেছিল আমেরিকান কর্ন। কোহাকুও ছুটে আসে আর বলে, এটি কি সেই আমেরিকান কর্ন? সেঙ্কু বলে, হ্যাঁ, এটি সেই আমেরিকান কর্ন, আর এটাই হবে হিউম্যান সিভিলাইজেশনকে পুনরায় জাগ্রত করার চাবিকাঠি। তো রাতে করার মতো আর কিছু না থাকায় সিন শিফট হয়ে যায়। পরের সিনে আমরা তাইজুকে দেখি যে বলছিল, আমার খুব খুশি লাগছে, আমেরিকায় থাকা মূর্তিরা তৈরি হয়ে যাও পুনরায় জাগার জন্য। সেঙ্কু বলে, আমি জানি না এখানে কতটা পরিমাণে কর্ন অবশিষ্ট আছে, আশা করছি আমার প্রত্যাশা অনুযায়ী তো হবেই। তাইজু বলে, আমাদের তো এখন অল্প কিছু কর্ন হলেই হবে, আমরা ওগুলো চাষাবাদ করে ওখান থেকে বড় মাত্রায় কর্ন সাপ্লাই নিব। যা শুনে রিউসুই বলে, আমাদের হাতে এখন অতটা সময় নেই যে আমরা আস্তে ধীরে কর্ন চাষাবাদ করব। আমরা জানি না শত্রুরা আমাদের ওপর আবারও কবে আক্রমণ করে দিবে, তাই যত দ্রুত সম্ভব আমাদেরকে তাদের ওপর আক্রমণ করতে যেতে হবে। আমরা খুব দ্রুতই কর্ন সিটি বানানোর কাজে লেগে পড়ব। কোহাকু আবার পানিতে কিছু একটা দেখে চপস্টিক দিয়ে তা উঠিয়ে নেয়, যা ছিল ভুট্টা দানা। এগুলো দেখে ওরা বলে, ভুট্টা দানা পানিতে ভাসছে, এর মানে তো আশেপাশেই কোথাও ভুট্টা ক্ষেত আছে। কিন্তু সেঙ্কুর এখানে সন্দেহ হয় যে কর্নগুলো তো নদীতে এভাবে ভেসে যাওয়ার কথা নয়, আমার কেন যেন ব্যাড ফিলিংস হচ্ছে। সিন শিফট হয়। সেঙ্কু রিসোর্স টিমকে জানিয়ে দেয় যে তারা নদীতে ভুট্টা দানা ভাসতে দেখেছে, কিন্তু কোথাও তারা ভুট্টা ক্ষেত দেখতে পায়নি। যদি তোমরা পানিতে কর্ন ভাসতে দেখো তাহলে আমাদের জানিয়ে দিও। এগুলো শুনে নিকি বলে, সবাই শুনেছে তো, আমাদের এখন কি করতে হবে? সকলেই নিজের চোখ খোলা রাখবে, একটা কর্ণ যাতে আমাদের চোখ ফাঁকি দিয়ে না যেতে পারে। সিন চলে যায় সেই 80 ফুট লম্বা গাছের দিকে, যেখানে আমরা পার্পল ফ্লেম আইস দেখি, যার আশপাশটা নেকড়েরা ঘিরে রেখেছিল। তখনই সে জাম্প করে গাছ থেকে নেমে যায় আর নেকড়েদেরকে ডার্ক লুক দেয়। নেকড়েরা হোল করে তার উপর ঝাঁপিয়ে পড়লে সে নাইফের সাহায্যেই কিছু স্ল্যাশে পুরো নেকড়ে দলকে কুপঘাত করে ফেলে। সিন শিফট হয়ে সেঙ্কুদের কার বোটে যায়, যেখানে সেঙ্কু ম্যাপ দেখে ভাবছিল ওই জায়গাটা তো এখানেই থাকার কথা। অতঃপর তারা বোট থেকে নেমে একটা জায়গায় ক্যাম্প কেড়ে নেয়, যেখানে সেঙ্কু একটি মাটির পাত্রে লাইট ঢুকিয়ে তা কাপড় দিয়ে বেঁধে নেয়। আর আসাগিরি তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করায় সে বলে, রাতে বড় মাত্রায় আলো পেলে সেখানে পোকামাকড় চলে আসে, তাই এটাকে একটা লাইট ট্র্যাপও বলতে পারো। এখানকার পোকামাকড় দেখেই এখন বোঝা যাবে যে এখানটায় কি কি আছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রচুর পরিমাণে ইনসেক্ট চলে আসে আর সেঙ্কু বাগ ক্যাচারের সাহায্যে কিছু ইনসেক্টস ধরে ফেলে। ওখানে থাকা পোকামাকড় গুলোর মধ্যে কিছু বিশেষ প্রকারের মথও পাওয়া যায়, যাদের বেশিরভাগ সময় ভুট্টা খেতে পাওয়া যায়। তো এদের উপস্থিতি থেকে এই বিষয়টি নিশ্চিত হওয়াই যায় যে এখানে আশেপাশেই কোথাও ভুট্টা ক্ষেত আছে। কিন্তু তখনই সেঙ্কু বলে, ওয়েট, এই মদগুলোর সংখ্যা তো অস্বাভাবিকভাবে বেড়েই যাচ্ছে, এত পরিমাণে মদ থাকার তো কথা না। তাইজু বলে, এটা তো ভালো খবর যে এখানে আশেপাশে একটা বড় ক্ষেত আছে, এতে আমরা খুব দ্রুত পাথরগুলোকে ঠিক করতে পারবো। সেঙ্কু সিরিয়াস হয়ে বলে, হাজারো বছর ধরে মানুষেরা পাথর হয়ে আছে, তো এখানে ভুট্টা খেতি বা আসবে কোত্থেকে? আমার ধারণা ছিল আমরা জাস্ট কিছুটা জংলি কর্ন পাবো, কিন্তু সবকিছু দেখে তো এখানে অন্য কিছুরই আভাস পাচ্ছি, এর মানে তো এখানে মানুষেরা জীবিত হয়েছে। তখনই সুকাসার ব্যাড ফিলিংস হতে আরম্ভ করে। সে বলে, এখানে কেউ একজন তো আছে যে আমাদের ওপর নজর রাখছে। এটা বলেই সামনে থাকা গাছের দিকে তাকায়, যেখানে কেউ একজন মার্ডারাস আওরা নিয়ে তাদেরকেই দেখছিল। সবাই অ্যালার্ট হয়ে যাও। মাতসুকাজে বলে, তুমি কি ওখান থেকে এনার্জি সেন্স করতে পারছো? ওটা কি কোনো মানুষ না জীবজন্তু? হঠাৎ
সুকাসা সেখানে গান পাউডারের স্মেল পায়। এতে তার আর বুঝতে বাকি থাকে না যে এখানে কি হতে যাচ্ছে। হিউগা বলে, দেখে তো মনে হচ্ছে আমাদের অপোনেন্ট বেশ দক্ষ খেলোয়াড়। আমরা সকলেই ওর লাইট ট্র্যাপে মদগুলোর মতো ফেসে গেছি। সুকাসা চিৎকার করে বলে, সবাই বোটে যাও। সুকাসার কথা শেষ হওয়ার আগেই তাদের ওপর কেউ একজন মেশিন গান ফায়ার করে দেয়। এতে সুকাসা কোনো রকম ডজ করে নেয়, সাথে গিন্ডোর ওপর ফায়ার আসতে দেখে তাকেও বাঁচিয়ে নেয়। আমরা দেখি বাকিরাও কোনো রকম ফায়ারের হাত থেকে বাঁচার জন্য এদিক ওদিক ছুটে যেতে থাকে। অপরদিকে স্কাউট টিমের সকলেই বোটে উঠে পড়ে, আর মেশিন গান ফায়ার ঘুরতে ঘুরতে সেঙ্কুর ওপর এসে পড়তেই যাবে, তখনই সে স্ক্যাপ গেট ধরে ফায়ার থেকে বেঁচে যায়। রিউসুই বলে, একজন সেলারের দক্ষতাকে কম ভেবো না, ওয়াটার ব্যারিয়ার। এটা বলেই সে কার বোটে হাই স্পিড গিয়ার দেয়। এতে সেখানে ওয়াটার ব্যারিয়ার টাইপ পানি চলে আসে, আর তারা ফুল স্পিডে সেখান থেকে পালিয়ে যায়। তাদের যেতেই আমরা গাছের ওপর একটা রোবোটিক মেশিন দেখি, যার ভেতর থেকে কেউ একজন বেরিয়ে বলে তারা এটা কিভাবে জানলো। সিন চলে যায় কার বোটে, যেখানে আসাগিরি বলছিল কিভাবে কি হলো সবকিছু আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। এখানে মেশিন গানই বা কোত্থেকে আসলো? উকিও বলে, এর মানে তো তাহলে একটাই, যে এখানে এমন কেউ আছে যে সেঙ্কুর মতো নিচ থেকেই পাথর থেকে বেরিয়েছে, সাথে সে এখন ভুট্টাও চাষ করছে। এটা তো আমাদের জন্য ভালো খবর, কেননা এখন আমাদের মোকাবিলা হতে চলেছে ইভিল সায়েন্স ইউজারদের বিরুদ্ধে, আর আমাদের সেই লড়াই যে কোনো মূল্যেই জিততে হবে। তো এরই সাথে সিজন 4 এর এপিসোড 3 এখানেই শেষ হয়ে যায়। তো পরবর্তী এপিসোডে ধামাকা হতে যাচ্ছে, মিস করলে পস্তাবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।